আইসোলেশন মানছে না অনেক করোনা রোগী। সীমান্ত জেলায় রোগী বাড়লে চিকিৎসা সেবা ভেঙে পড়ার শঙ্কা। করোনায় ভোট না করার সুপারিশ আইইডিসিআর-এর তফসিল অনুযায়ী নির্বাচন করার সিদ্ধান্তে অনড় ইসি। তিন সপ্তাহের মধ্যে করোনার টিকা পাবে শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সিদ্ধান্ত, বলছে ইউজিসি। জলবায়ু পরিবর্তনের কারণে এবার অতিরিক্ত বৃষ্টি ও বন্যার শঙ্কা গবেষকদের। তাপমাত্রাও বেশি থাকার আভাস। এবং ভারতে এক সপ্তাহে করোনা শনাক্ত কমেছে ৩৩%, মৃত্যুহার কমেছে ২১%। একদিনে ২,১১৫ জনের মৃত্যু। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত। সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজশাহীতে করোনা শনাক্ত অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন বাসা থেকে, কিন্তু তাদের বেশিরভাগই মানছেন না আইসোলেশনের বিধিনিষেধ। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে পড়েছেন প্রতিবেশীরাও। শুধু তাই নয়, নমুনা সংগ্রহের বুথগুলোতেও মানা হচ্ছে না ন্যূনতম সামাজিক দূরত্ব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহের বুথের চিত্র এটি। সবার মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব মানার বালাই। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দুষছেন অনেকে। আর স্বাস্থ্যকর্মীরা বলছেন লোকবল ও স্থান সংকটের কারণে এই অবস্থা। স্টাফ স্যাম্পল নিচ্ছে মাত্র 2 জন স্টাফ আছে। 2 জনে যে আমাদের ডিসিপ্লিনটা সামাজিক দূরত্ব যে মেনটেন করবে বা সামাজিক দূরত্ব রেখে যে কালেকশন করবে, সেরকম এখানে কোনো রকম ডিসিপ্লিন নাই। ম্যানেজমেন্টে তারা যদি প্রপারলি ওরকম ভাবে করতো আমরাও মানতে বাধ্য, কিন্তু তারা তো করে না, এই জন্য আমরাও মানতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে যারা বাসায় রয়েছেন তাদের বেশিরভাগই মানছেন না আইসোলেশনের বিধিনিষেধ। এতে পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন প্রতিবেশীরাও। যে বাসাতে আমরা যাই বা কালেকশন করি, সেখানে দেখেন যাদের পজিটিভ রোগী তারাও কিন্তু একসাথে বসতেছে, খাচ্ছে, একসাথে ঢুকতেছে। বাসার ভিতরে কোনো মাস্কের কোনো সিস্টেম নেই। সংক্রমণ রোধে লকডাউনের চেয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা বা আননেসেসারি ঘুরে বেড়ানো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো সঠিকভাবে হচ্ছে না। কিংবা অন্যভাবে যদি বলি যে এগুলোকে আরও স্ট্রেনথেনিং করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতার পাশাপাশি প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এদিকে সীমান্তবর্তী জেলা ছাড়াও করোনা সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায়। সাথে বাড়ছে করোনায় মৃত্যুও। স্থানীয় প্রশাসন লকডাউন সহ বিভিন্ন বিধিনিষেধ দিলেও তা মানছেন না বেশিরভাগ মানুষ, যে কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করেন চিকিৎসকেরা। সীমান্তের 15 জেলায় এক সপ্তাহ ধরে বাড়ছে করোনার সংক্রমণ। এখন পাশের জেলাগুলোতেও ছড়াচ্ছে দ্রুত গতিতে। দক্ষিণের খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহে রোগী বাড়ছে হু হু করে। একই অবস্থা উত্তরের নওগাঁ, নাটোর, দিনাজপুর, জয়পুরহাট ও রাজশাহীতে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে জায়গা দিতে পারছে না কর্তৃপক্ষ। রোগী আরও বাড়লে চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা যে রোগী বাড়ছে সেই জন্য আমরা তো বেডের সংখ্যা বাড়াচ্ছি প্রতিনিয়তই। এবং আমরা জানেন যে আমরা হয়তো আগামীকালই আমরা একটা ওয়ার্ড, মানে 32টা বেড, এটা আমরা চালু করতে পারবো। অক্সিজেনের লাইন লাগানো হচ্ছে, আজকে ইনশাআল্লাহ শেষ হলে কালকে থেকে এটা আমরা চালু করতে পারবো। আরেকটা হচ্ছে যে আমাদের বর্তমানে কিন্তু 232টা বেডই কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এখানে আছে। তো এর বাইরে যেসব রোগীরা ভর্তি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ অক্সিজেন কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার আছে, এবং বেডও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের বারান্দায় বেড দেওয়া আছে এবং ভিতরেও কিছু এক্সট্রা বেড দেওয়া আছে। চিকিৎসকরা বলছেন মানুষ সতর্ক না হলে সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে। স্থানীয় প্রশাসন যেসব উদ্যোগ নিয়েছে তা মেনে চললে নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ। করেছি, তার মধ্যে 50 জন পজিটিভ এসেছে। সেই হিসাবে যদি আমরা ধরে থাকি আমাদের 53.12% মতো পজিটিভ এসেছে। আর এ যাবৎ 1886 জন করোনা রোগী পজিটিভ এসেছে। প্রথম উদ্দেশ্য রোগীকে ট্রিটমেন্টে আগে জানটা বাঁচানো, এটা একটা ব্যাপার। আর আসলে লকডাউন চলছে, লকডাউন তো তাত্ত্বিকভাবে 2 সপ্তাহ কঠোরভাবে করলে আমরা রেজাল্টটা পাবো। যেসব এলাকায় রোগী বাড়ছে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা না নিলে আবারও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবারে করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, আমরা প্রতিবেদনের শুরুতে যেমনটি দেখছিলাম যে করোনা সংগ্রহের বুথে ন্যূনতম সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এবং যারা আইসোলেশনে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারাও বিধিনিষেধ মানছেন না। তো এমন পরিস্থিতিতে ভয়াবহতা কতটুকু বাড়ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি স্পটে মূলত করোনার নমুনা সংগ্রহ করা। এই স্পট দুইটিতে কিন্তু কোনো রকম স্বাস্থ্যবিধি মেনে বা সামাজিক দূরত্ব নিশ্চিত করে করোনার নমুনা সংগ্রহ করা হয় না। তো এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের জনবল সংকট কারণে তারা যে সারিবদ্ধভাবে বা সামাজিক দূরত্ব নিশ্চিত করে তারা যে নমুনা সংগ্রহ করবে সেটি তারা পারছে না। আর বাড়িতে যারা আইসোলেশনে থাকছেন তাদেরকে মূলত পরামর্শ দেওয়া হচ্ছে, চিকিৎসকরা নানা রকম পরামর্শ সবসময় মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, পরিবারের যারা আক্রান্ত নন তাদের থেকে দূরে থাকা। কিন্তু যেহেতু পরিবারের অনেকেই একসাথে থাকছেন অসচেতনতা ভাবে এবং তারা একে অপরের সাথে মিলার কারণে সংক্রমণটা ছড়িয়ে পড়ছে। এবং আমরা দেখেছি যে রাজশাহীতে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল হাসপাতালে ২৫৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে কিন্তু ১২৭ জনই রাজশাহী। সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহীতে করোনা সংক্রমণ হার বেড়েছে এবং গতকালকের আগের দিনে যেখানে ছিল ৪১% নমুনা পরীক্ষা শনাক্ত হওয়া, সেটি গতকালকে দাঁড়িয়েছে ৪৫%। সেক্ষেত্রে বলা যায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার কিন্তু রাজশাহীতে বেড়েছে এবং এর অন্যতম কারণ হচ্ছে মানুষের মধ্যে অসচেতনতা বোধ। আমরা দেখেছি যে রাস্তায় বা বিভিন্ন চায়ের দোকানে বা শপিং মলে একেবারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমরা দেখি যে প্রশাসনের পক্ষ থেকে রাজশাহীতে যে মার্কেট খোলার সময় ছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত, সেইটি করা হচ্ছে সকাল ৬টা থেকে ৫টা পর্যন্ত। ২ ঘন্টা কমিয়ে আনলেও এর মধ্যে কিন্তু এই যেটুকু সময় খোলা থাকছে সেইটুকু সময় কিন্তু স্বাস্থ্যবিধি মানার একেবারে বালাই আমরা দেখছি না। এই জন্য মূলত সংক্রমণের সংখ্যাটা বাড়ছে। তো আমরা দেখেছি যে গত ২ দিন আগে যে জেলা প্রশাসনের বৈঠক ছিল সেখান থেকে ৫ দিনের এই বিধি নিষেধ দেওয়া হচ্ছে এবং এই ৫ দিন রাজশাহীতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। এই টেস্টের ফলাফলের প্রেক্ষিতে মূলত ৫ দিন পরে আবারও প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে বসা হবে যে এই রেজাল্ট যদি সংক্রমণ হার যদি বেড়ে যায় সেক্ষেত্রে রাজশাহীতে ১৪ দিনের কঠোর লকডাউন দেওয়ার তারা ঘোষণা দিয়েছে। ভিআইপি নয়, ফাইজারের টিকা পাবেন সাধারণ মানুষ। যারা আগে নিবন্ধন করেছেন তারাই পাবেন এই টিকা। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংরক্ষণ জটিলতার কারণে ফাইজারের টিকা প্রয়োগ হবে কেবল রাজধানীর ৪ হাসপাতালে। দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। দিন দিন খারাপ হচ্ছে সীমান্তবর্তী জেলার পরিস্থিতি। অন্যদিকে টিকার মজুদও প্রায় শেষ। এই অবস্থার মধ্যেই ১ জুন দেশে এসেছে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ডোজ করোনা টিকা। এই টিকা পেতে চলছে নানা চেষ্টা তদবির। তবে স্বাস্থ্যমন্ত্রী জানালেন আগে থেকেই নিবন্ধিত ব্যক্তিরাই এই টিকায় অগ্রাধিকার পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেয়া হবে ফাইজারের টিকা। আমরা বিশেষ কোনো ব্যক্তিকে দিচ্ছি না, এটা আমাদের সিরিয়ালি যারা আসবে, আমাদের যে সমস্ত ৪টি বা কয়টি সেন্টার যে ঠিক করা হয়েছে সেই সেন্টার থেকে সিরিয়াল ওয়াইজ পাবে। এখানে কারো কোনো প্রাধান্য দেওয়া হবে না, সিরিয়াল ওয়াইজ যার ভাগ্যে পড়ে সে সেটা পেয়ে যাবে। দেশে টিকা উৎপাদনের জন্য ৩টি কোম্পানি প্রস্তুত। স্বাস্থ্যমন্ত্রী জানালেন চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের বিষয়টিও এগিয়েছে। রাশিয়াও ইতিবাচকভাবে আমাদের এই ভ্যাকসিনের বিষয়ে তারা গ্রহণ করেছে এবং তারা ভ্যাকসিন আমাদের দেশে তৈরিও করতে চায় এবং আমাদেরকে তারা দিবেও। পাশাপাশি সিনোভ্যাকও ইন্টারেস্ট শো করেছে যে তারাও ভ্যাকসিন বাংলাদেশে দিতে চায় এবং বাংলাদেশে তারা জয়েন্ট কোলাবোরেশনে তৈরিও করতে চায়। ১৩ জুন দেশে আসছে চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এর আগে এসেছে ৫ লাখ ডোজ। ফাইজার ও সিনোফার্ম মিলিয়ে ১২ লাখ টিকার প্রয়োগ শুরু হবে কবে তা এখনও ঠিক হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হবে। দ্রুত এই টিকা দেওয়ার কাজ শেষ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর টিকা দেয়া শেষ হলেই আসবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা না দেয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না। শিক্ষার্থীরা বলছেন রেজিস্ট্রেশনের লম্বা সময় পার হলেও এখনো টিকা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় কবে খুলবে এখন সেটি নিয়ে অনিশ্চয়তায় তারা।
শিক্ষা কার্যক্রম যত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরিয়ে আনা সম্ভব, তত তাড়াতাড়ি সেশন জট কিংবা অন্যান্য যে জটগুলো আটকে আছে, আমাদের শিক্ষাবর্ষগুলো আটকে আছে, সবাই এটা থেকে মুক্তি পাবে। যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন কমপ্লিট করার মাঝখানে আমাদের হল চালু করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে শিক্ষার্থীদের তালিকা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলারও সব ধরনের প্রস্তুতি শেষ। বিশ্ববিদ্যালয় পরিবারের এই শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে ভ্যাকসিনেটেড করার পরেই বিশ্ববিদ্যালয়ে আমরা অতি সত্বর খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নতুন টিকা এলেই অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে শিক্ষার্থীদের। এখন যতটুকু সম্ভব দিব, আর সামনে যখন যে টিকা আমরা কিনে আনছি বেশি পরিমাণে, তখন আমরা ছাত্রদেরকে এটা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে টিকা দেওয়ার বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে নিজ জেলা থেকেই নিতে পারবে টিকা। তাদের জন্য আলাদা অ্যাপস করেছেন, ইভেন কি এমনও বলেছেন যে যে এলাকায় থাকে ওই এলাকা কি প্রাধান্য দিয়ে ওখানে টিকা পাঠিয়ে তারা ওটা একটা অ্যাপসে ঢুকাবে। জাতীয় উন্মুক্ত এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে 43টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 8.25 লাখ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ভোট না করার সুপারিশ করেছে আইইডিসিআর, কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী সব ভোট হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠিও দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তবর্তী জেলাসহ আরও কিছু এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন 5 শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বলা হয়েছে জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে। লক্ষ্মীপুর 2, 11 পৌরসভা এবং 367 ইউনিয়ন পরিষদে ভোট হবে 21 জুন। অথচ অধিক সংক্রমণের জেলা সাতক্ষীরায় চলছে সর্বাত্মক লকডাউন। বাগেরহাট, খুলনাও অধিক সংক্রমণের জেলা। এই 3 জেলার 142 ইউনিয়নে এদিন ভোট হওয়ার কথা। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত নির্বাচন না করার সুপারিশ করেছে আইইডিসিআর। অন্যদিকে নির্বাচনী এলাকা লকডাউনের আওতামুক্ত রাখার জন্য মন্ত্রিপরিষদকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছি যে আমরা নির্বাচনটাকে লকডাউন আওতা বহির্ভূত রাখতে আর কি। এর জন্য আমরা নির্বাচন করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে কমিশন বৈঠকে, আর আমরা সচিবালয় এবং আমাদের মাঠ প্রশাসন যারা আছে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা মাঠ থেকে কোনো চিঠি পাইনি যে কোথাও কোনো আছে, এটা আমরা এই যে নির্বাচন যে কোনো করার মতো পরিবেশ নাই বা এরকম কোনোই পাইনি আমরা। 21 তারিখ নির্বাচন হচ্ছে, মানে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নাই। পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী প্রচারের নিয়ম কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচারের জন্য এখনো সার্কুলারগুলো দেয়নি, এই পরিপত্রগুলো, ওটা আমরা দিব যে স্বাস্থ্যবিধি মেনে, আর যে জনসমাবেশ যেখানে হয় সেই সব বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য তারা আমরা যে উঠান বৈঠক, জনসভা এগুলো যাতে তারা না করে। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে 14 জুলাই ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণাও করেছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। চট্টগ্রামে 25 পাহাড়ের ঝুঁকি নিয়ে বাস করছে লক্ষাধিক মানুষ। এসব ঝুঁকিপূর্ণ বসতি সরাতে পারেনি প্রশাসন। দশ বছরে দেশে বজ্রপাতে 2776 জনের প্রাণহানি, মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে নানা পরিকল্পনা সরকারের। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতবর্ষে বদলে যাচ্ছে বর্ষাকালের প্রকৃতি। এরই ধারাবাহিকতায় এবছর বৃষ্টিপাত বেশি হবে, একই সঙ্গে তাপমাত্রাও থাকবে বেশি। অতিবৃষ্টি নিয়ে আসতে পারে বন্যা। এসব তথ্য আগামী বর্ষাগুলোতে দিচ্ছে বড় প্রাকৃতিক বিপর্যয়ের আভাস। আন্তর্জাতিক গবেষণার এই তথ্যের সঙ্গে একমত দেশি গবেষকরাও। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন বদলে দিচ্ছে চিরচেনা বর্ষাকালকে। আগের গবেষণাগুলোতেও দেখা গেছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায় তাপমাত্রা বাড়ছে। ফলে গরমে বাড়তি আর্দ্রতা গ্রীষ্ম ও বর্ষাকে করে তুলেছে আরও বেশি বৃষ্টিপ্রবণ, হচ্ছে অতিবর্ষণ।
সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন বিজ্ঞানীদের এই ধারণার পক্ষেই নতুন প্রমাণ হাজির করেছে। গত 10 লাখ বছরে জলবায়ু কিভাবে বদলেছে সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ফল হিসেবে বর্ষার মেজাজ বদলে পুরো ভারতবর্ষের চেহারাই বদলে যেতে পারে। বাংলাদেশেও এবার বর্ষা শুরুর আগেই অতিবৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষায় এবার বৃষ্টি ও তাপমাত্রা দুটিই বেশি থাকবে। ভারতবর্ষে যে প্রভাবটা পড়বে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং মৌসুমী অঞ্চলে, সেটা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ বা স্বাভাবিক বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, পার্টিকুলারলি মনসুনের বৃষ্টি অনেক বেড়ে যাবে, যার ফলে আমাদের দেশে বন্যার প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পেতে পারে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, সাথে যোগ হয়েছে গ্রীষ্মকালের অতিবৃষ্টি, ফলে বাড়ছে বজ্রপাত। উইন্টারের ডিউরেশন যেমন কমে গেছে, ওর পক্ষে আমার মনসুনের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ দেখা গেছে। দেখা যাচ্ছে মনসুনে দেখা যাচ্ছে আপনার কোনো সময় অতি ভারী বর্ষণ হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা হয়তো আপনার 7-8 দিন বা 10 দিন ড্রাই থাকছে, কিন্তু অল্প সময়ে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে। অন্য এক গবেষণায় দেখা গেছে, ঢাকা সহ দেশের কয়েকটি শহরের তাপমাত্রা আগের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10.5 বছরে সারা দেশে বজ্রপাতে মারা গেছেন 2276 জন। 2021 সালের 7 জুন পর্যন্ত প্রাণহানি হয়েছে 107 জনের। বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন। গত 2 দিনে দেশের 15 জেলায় বজ্রপাতে মারা গেছে 26 জন। ঝড় বৃষ্টিতে মাঠে কাজ ও আম কুড়াতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এবছর 7 জুন পর্যন্ত বজ্রপাতে মারা গেছেন 2276 জন। এর মধ্যে 2011 সালে মারা গেছে 179 জন, 2012 সালে 201 জন, 2013 সালে 185 জন, 2014 সালে 170 জন, 2015 সালে 160 জন, 2016 সালে 205 জন, 2017 সালে 301 জন, 2018 সালে 359 জন, 2019 সালে 198 জন, 2020 সালে 211 জন, আর এবছর জানুয়ারি থেকে 7 জুন পর্যন্ত মারা গেছেন 107 জন। 2017 সালে বজ্রপাতে একদিনই সুনামগঞ্জে একসঙ্গে মারা যায় 80 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন জানান, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে। আমরা কতগুলো অপশন রেখেছি, একটা হলো দীর্ঘমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা হলো খুব ইমিডিয়েট করা দরকার। আমরা অ্যারেস্টার বসানোর জন্য একটা প্রকল্প নিতে চাই। আমরা আমরা যে কথাটা বললাম যে পূর্বাভাস জানা যায় আধা ঘন্টা আগে, এর জন্য একটা প্রকল্প আমরা নিতে চাই। তাল গাছের কাজ তো চলছে, আমরা ছাউনির জন্য আমরা আলাদা প্রকল্প চিন্তা করছি। সচিব জানান, সরকার স্পেনের বজ্রপাত সতর্ক প্রযুক্তি নিয়ে ভাবছে। এতে বজ্রপাতের আগে পাওয়া যাবে সতর্ক সংকেত। বজ্রপাত হওয়ার এই 30 থেকে 35 মিনিটের পূর্বে একটা পাওয়া যায় যে হতে পারে, কিন্তু অসুবিধাটা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়, এটা আবার মানুষকে জানান দিতে হবে। একটা স্টেশন যদি আমরা বসাই, তাহলে তারা বলতে পারবে যে এখানে এই বজ্রপাতটা এতক্ষণের মধ্যে হতে পারে। এরকম প্রায় 300-র উপর স্টেশন বাংলাদেশে বসাতে হয় টোটালটা কাভারেজ করতে গেলে। এছাড়াও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী তালগাছের চারা রোপণ চলমান রয়েছে বলেও জানান সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের 25টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে লক্ষাধিক মানুষ। 1.5 দশকে চট্টগ্রামে পাহাড় ধসে 1.5 শতাধিক মানুষের মৃত্যু হলেও এসব ঝুঁকিপূর্ণ বসতি সরাতে পারেনি প্রশাসন। প্রতি বর্ষায় উচ্ছেদ অভিযান চললেও বৃষ্টি শেষ হলেই আবারও শুরু হয় দখল উৎসব। প্রতি বছর বর্ষা এলেই যেন বাড়ে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে প্রশাসনের তৎপরতা। তবে বর্ষা শেষ হতেই আবারও সেই পুরনো চিত্র। যে জায়গা থেকে উচ্ছেদ হলো সেই জায়গাতেই বসবাস শুরু করে মানুষ। 1 যুগেরও বেশি সময় ধরে এভাবেই চলছে প্রশাসন ও দখলদারদের চোর পুলিশ খেলা। উচ্ছেদ অভিযানে সরকারের প্রচুর টাকা ব্যয় হলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি কমা দূরে থাক, উল্টো বেড়েছে নতুন নতুন দখলদারদের সংখ্যা। বসবাসকারী নির্ময়ের মানুষ বলছে, কম ভাড়ায় এভাবে থাকতে বাধ্য হন তারা।
কই যাবো স্কুলে গিয়ে এক সপ্তাহ রাখবি এরপর লাড়িতে দৌড়িয়ে বার করবি পরিবেশ টিকের লেগে আগে তো পরিবেশের দরকার নাই অন্যখানে আমাদের জায়গা দিতে হলে এখন 20 লাখ 10 লাখ টাকা লাগবে আমি কোথায় পাবো আমি একজন সিনজি ড্রাইভার আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের থাকতে হয় আমাদের যদি ইনকাম থাকতো ভালো ইনকাম থাকতো তাহলে আমরা বাইরে থাকতাম প্রশাসন উচ্ছেদ করতে চাইলেও অবৈধ বসতিতে সংযোগ দিচ্ছে গ্যাস পানি বিদ্যুৎ সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কিভাবে এসব সংযোগ মিলছে তার কোনো সদুত্তর নেই ওইসব প্রতিষ্ঠানের কাছে পাহাড় রক্ষা কমিটি যেটি গঠন করা হয়েছে আমি মনে করি তারা তাদের কাজ শুধুমাত্র সভা বা মিটিং করা নয় তাদের কাজ হওয়া উচিত যে বছরের প্রতিটি দিন এই পাহাড়গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করা 2007 সালে চট্টগ্রামে পাহাড় ধসে একদিনে 127 জনের মৃত্যুর পর 36টি সুপারিশ করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি তবে 14 বছরেও সেগুলো বাস্তবায়ন হয়নি ভূমি মালিকানা নির্ধারণ করা এবং কোন বিষয়ে কোন মামলা মোকদ্দমা চলমান আছে সেই তথ্য উপাত্তগুলো আমরা সরবরাহ করে আমরা কিন্তু প্রত্যেকটি সংস্থাকে তাৎক্ষণিক সহযোগিতা করছি এদিকে নগরীর পাহাড়ে জেলা প্রশাসন অভিযান চালালেও নগরীর বাইরের ঝুঁকিপূর্ণ বসতিতে সেই তৎপরতাও নেই বললেই চলে অনুপম শীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট সোমবার 2 দফা ভূমিকম্প অনুভূত হয় এতে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে এর আগে গত সপ্তাহে 2 দিনে 5 দফা ভূমিকম্প হয় সিলেটে সোমবারের ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও দেবে গেছে একটি দোতলা স্কুল ভবনের একাংশ গত সপ্তাহে 2 দিনে 5 দফা মৃদু ভূকম্পন হয় সিলেটে বিশেষজ্ঞরা জানিয়েছেন বারবার ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস এতে ছড়ায় আতঙ্ক মাঝে কয়েকদিন বিরতি দিয়ে সোমবার আবারও 2 দফা ভূমিকম্পে কাঁপল সিলেট সোমবার সন্ধ্যা 6টা 29 মিনিটের দিকে অনুভূত হয় 3.8 মাত্রার ভূকম্পন মিনিট দেড়েকের মধ্যে আবারও শুরু হয় কম্পন আতঙ্কিত মানুষজন বহুতল ভবন থেকে নেমে আসে রাস্তায় জাকুরির শব্দ পেয়ে তাৎক্ষণিক আমি নিচে নেমে আসি 1.5 মিনিটের মাথায় 2 বার কেঁপে উঠলো তো এটা অবশ্যই একটি আতঙ্কের বিষয় ভূমিকম্পে দেবে গেছে রাজা জিসি হাই স্কুলের দোতলা ভবনের একাংশ ফাটল দেখা দিয়েছে কলাম এবং দেয়ালে কেন দাঁড়িয়ে রয়েছে আর দিয়ে একটা শব্দ হয়েছে আর বাদ আমি আবার এটা বাচ্চা অন্য দাঁড়া করিয়া থুয়া আমি দৌড়িয়ে আইছি আইয়া দিয়ে কি যেমন এগুলা ভাঙ্গি গেছে প্রত্যেকটা রুমেই ফাটল দেখা দিয়েছে উপরেও ফাটল দেখা দিয়েছে 8-10 ইঞ্চি দেবে গেছে মানে নিচ দিকে দাবিত হয়েছে পরে ক্ষতিগ্রস্ত স্কুল ভবন পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এটা ভাঙতে হবে এটাকে রাখার কোন সুযোগ নেই তবে এই ভবনটা কবে হয়েছিল এবং এটার ফাউন্ডেশন কি ছিল এটাদের এখানের আমাদের লেআউট প্ল্যানটা কি এগুলা দেখে আমাদের এখানে অন্য কোনো ত্রুটি কারণে চলে গেল কিনা তবে প্রশ্ন উঠেছে ক্ষতিগ্রস্ত ভবনটির মান নিয়েও যেটি নির্মিত হয় মাত্র 3 বছর আগে যেখানে 1886 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শতবর্ষী ভবনগুলোর কোনো ক্ষতি হয়নি সঠিক তদন্তের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এটা ব্যবস্থা নেওয়া দরকার ভূমিকম্পে রাজা জিসি হাই স্কুলের ভবন ক্ষতিগ্রস্ত হলেও আর কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মাধব কর্মকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অবৈধ গ্যাসের সংযোগ আছে অন্তত 3 শতাধিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে স্থানীয় প্রশাসনকে হাত করে একটি প্রভাবশালী চক্র এখান থেকে টাকা তুলছে বস্তিবাসীর দাবি গ্যাসের অবৈধ সংযোগ থেকে আগুন লেগে পড়ে গেছে এই বস্তি তিতাস কর্তৃপক্ষ বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কাজ করছে তারা রাজধানীর বিভিন্ন বস্তিতে প্রায়ই আগুন লাগে গঠিত হয় তদন্ত কমিটি কিন্তু আলোর মুখ দেখে না কমিটির সুপারিশ সোমবার মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর 10 বছরে এই বস্তিতে আগুন লেগেছে অন্তত 3 বার যদিও আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস তবে অনুসন্ধানে পাওয়া গেছে অবৈধ গ্যাস সংযোগ থেকেই লেগেছে আগুন জানা গেছে 12 বছর ধরে এসব গ্যাস সংযোগ থেকে টাকা তুলছে একটি চক্র মহাখালীর সাততলায় বস্তিতে এরকম চুলা আছে অন্তত 3 শতাধিক যার কোনোটিরই বৈধতা নেই আর এসব চুলার ভাড়া বাবদ মাসিক উঠছে 3 লক্ষ টাকারও বেশি এখানকার বাসিন্দারা বলছেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা এসব লাইন চালাচ্ছেন বস্তিবাসীরা জানালো অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য নিয়ন্ত্রণ করছে বস্তির ইউসুফ কাঠদুলাল সহ আরও কয়েকজন
টাকাও আমরা গ্যাস বিল দেই, মালিকরা নামাইছে টাকা দিয়া। যেমন গ্যাসে ব্যবসা করে ইসুপ, আশরাফ, পরে যে কাঠদুলাল, হেরা গ্যাস নামাইছে, তাদের থেকেই আমরা নিয়ে গ্যাস। আগুন যে লাগছে নিবনে কোন চাবি এটা কোন জায়গায় আমরা সঠিক জানি না, জানলে আমরা মনে কোন চাবি অফ করে দিলে আর আগুনটা লাগতো না। অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন কেউ কেউ। অবশ্য অবৈধ, কিন্তু বৈধ সমান, মানে সবাই যখন এই ভাগ করে খায় তাহলে তো বৈধই বলা যায়, কারণ গ্যাস তো বৈধ তো আমাদের এইখানে দেবে না বস্তিতে। এই বিলটা দেয় সবাই, ডেস্ক নেয়, পুলিশ নেয়, সবাই পায়, বুঝছেন? নেয় ভাই, এটা বলা যাবে না। এসব সংযোগের বিষয়ে জানতে চাইলে তিতাস কর্তৃপক্ষ জানান তাদের অসহায়ত্বের কথা। অবৈধ লাইন আমরা যদি কেটে দিই আবার লাগাচ্ছে, এখন প্রশ্ন হলে যদি লাগাইতে গোড়া থেকে কাটতে হলে লিগ্যাল লাইনে পড়ে দেবে। আমরা স্টাডি চিন্তা করছি যে গভর্নমেন্ট আসলে ওই বস্তিটাকে সরাবে, তো যদি সরা যায় তখন অটোমেটিক লিগ্যাল উঠে যাবে আর কি। এই কারণে আমরা খুব বেশি স্ট্রেস দিই না, লাইন কাটতে হলে গোড়া থেকে কাটতে হবে, যেটা এখন আমি অন্যান্য জায়গায় করছি। শুধু মহাখালীর এই বস্তি নয়, রাজধানীর বেশিরভাগ বস্তিতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ায় চাপের মুখে স্বল্প আয়ের মানুষ। 1 লিটার বোতলজাত তেলের দাম বাজারে 150 টাকা বা তারও বেশি। তাই কম দামে ভোজ্য তেল কিনতে রাজধানীতে টিসিবি ট্রাকের সামনে জমছে ক্রেতাদের ভিড়। জনপ্রতি সর্বোচ্চ 2 লিটার তেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনে। বাজারে ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে গত প্রায় 1 বছর ধরে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে গত 2 সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে কমপক্ষে 6 টাকা। বাজারে বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমাদের খরচটা বেশি করে জায়গা, তারপরে বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থায় যে জিনিসের দাম বাড়তেই থাকে, কমতেছে না। নজর যদি হতো তাহলে তো আমাদের সাধারণ কাস্টমারদের বা আমরা যারা আছে ক্রেতা, তাদের তো এরকম ভোগান্তি হইতো না। বাজারে তেলের দাম বাড়লেও মাসের বাজেট সীমিত, তাই তেল কিনতে টিসিবির ট্রাকের সামনে সকাল থেকেই দীর্ঘ হচ্ছে ক্রেতাদের লাইন। টিসিবির প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকায়, পাশাপাশি মসুর ডাল আর চিনি পাওয়া যাচ্ছে 55 টাকা কেজিতে। 5 লিটার বা 1 লিটার তেল কিনতে যাই বাজারে 155 টাকা লিটার, এখানে পাচ্ছে 100 করে। এখন 100 করে পাইলে একটু লাইন বড় হইলেও দেখা গেছে আমাদের নিলে আমাদের অনেকটা সাশ্রয় হয়। ডাল দিচ্ছে 2 কেজি করে, ওই জায়গায় ঠিক আছে। চিনি দিচ্ছে 2 কেজি, ওটাও ঠিক আছে। তেলটার পরিমাণ তো বাড়ানোর দরকার। পাই না, এখন যা পাই তাই লাভ আর কি, ওইটাই সুবিধা। স্বল্প আয়ের মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপণ্য দিতে বর্তমানে সপ্তাহে 6 দিন রাজধানীতে 80টি ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকার 3য় পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে 8 বিভাগের 388 উপজেলার 12,116 জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের 3,459 জন, চট্টগ্রাম বিভাগের 2,374 জন, বরিশাল বিভাগের 1,180 জন, খুলনা বিভাগের 2,290 জন, ময়মনসিংহ বিভাগের 333 জনের নাম রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের 1,437 জন, রংপুর বিভাগের 768 জন এবং সিলেট বিভাগের 275 জন মুক্তিযোদ্ধা রয়েছেন। উল্লেখ্য, এর আগে গত 25 মার্চ প্রথম ধাপে 1,47,537 জন এবং দ্বিতীয় ধাপে গত 9 মে 6,988 জন মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নরসিংদীর মনোহরদীতে নির্মাণের পর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে নোয়াকান্দি চালাকচর শেখের বাজার আঞ্চলিক সড়ক। খানাখন্দে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল পরিবহন। এলাকাবাসীর দীর্ঘদিনে দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দি চালাকচর শেখের বাজার আঞ্চলিক সড়ক এটি। 10 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল 3 ইউনিয়নের লাখো মানুষের। 2004 সালে সড়কটির নির্মাণের বছরখানেক পরেই খানাখন্দ আর গর্তে বেহাল দশায় পরিণত হয়। চালাকচর বাজার আর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হলেও ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সবাই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
ফলে বাধ্য হয়ে 10 কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। সমস্যা গাড়ি কাইতে হয়ে জায়গা পড়ে জায়গা যাত্রীও পড়ে জায়গা অনেক সময় যাত্রী নামাইয়া পরে আমরা গাড়ি লিয়ে যাইতে হয়। তো 7 থেকে 8 বছর মানে এরকম যে এই রাস্তাটা চলাচল অত্যন্তই কষ্ট হয়। বিশেষ করে একটা রোগী যদি এখানকার যায় বা হসপিটাল প্রেগন্যান্সি বা দেখা যাচ্ছে খুবই কষ্ট হয়। বিশেষ করে অনেক মুরব্বীরা তারা গাড়িতেই চড়তে চায় না, ভয়ে শুধু তাদের শারীরিক সমস্যার জন্য তারা এই হেঁটে হেঁটে এই 4 কিলোমিটার রাস্তা পার হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি অর্থ বছরে মেরামত সহ সম্পূর্ণ সড়কটি প্রশস্তকরণের কাজ শেষ করা হবে। এই সড়ক এছাড়া ওখানে আরেকটি সড়ক আছে, দুটি সড়ক কিন্তু আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় নতুন প্রকল্প হিসেবেও নেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি এবং এটা এখন 12 ফিট আছে, হয়তো আমরা এটাকে 18 ফিট করার চিন্তা ভাবনা ইতিমধ্যে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি। এটা যদি সম্ভব হয় হয়তো আগামী বছর বা তারপরে বছরটা প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। জনদুর্ভোগ কমাতে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রিটিশ আমলে নীল চাষে বাধ্য করার প্রতিবাদে রংপুর অঞ্চলে নীল বিদ্রোহ হয়েছিল। কালক্রমে সেই প্রাকৃতিক নীল চাষ করেই স্বনির্ভর হয়েছে এই জেলার হাজারো পরিবার। নীল চাষের উপর নির্ভর করে গড়ে উঠেছে ডাইং কারখানা, আর এই পণ্য যাচ্ছে বিদেশেও, আসছে বৈদেশিক মুদ্রা। উপনিবেশিক সময় শোষণের হাতিয়ার নীল এখন সম্ভাবনার হাতছানি। প্রাকৃতিক নীলের চাহিদা বাড়ায় রংপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে নীল চাষ। দিন পাল্টেছে, তাই নীল চাষে নতুন সম্ভাবনা দেখছেন রংপুরের কৃষকরা। জেলার পাগলাপীর, তারাগঞ্জ, বদরগঞ্জ সহ বিভিন্ন উপজেলার অন্তত 10 হেক্টর জমিতে শুরু হয়েছে নীল চাষ, আর তা এখন স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক বাজারেও। এই নীল চাষ করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের এই মাটিতে এই নীল চাষ করলে মাটি ব্যাপক হারে উর্বর হয়। যদি সরকার কোনো দিন সুযোগ দিত, এই যে যেমন ভুট্টা চাষ করি ওখানে ব্লক দেয়, যেমন ধান চাষ করি ব্লক দেয়, এই ধরনের যদি ব্লকের মাধ্যমে আনা যেত তাহলে আমরা আবাদ আরও বাড়াইতাম। নীল গাছের গাঢ় সবুজ পাতা থেকে একদিকে তৈরি হচ্ছে সবুজ সার, আর অন্যদিকে গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জ্বালানি। তাই তামাক চাষ ছেড়ে চাষিরা নীল চাষে ঝুঁকছেন বলে মত নীল উদ্যোক্তাদের। প্রাকৃতিক রঙের ওপর বহির্বিশ্বে অনেক চাহিদা আছে, মূলত এটাকে লক্ষ্য করে এই নীল উৎপাদন। অনাবাদী জমিগুলো আছে সেখানে এরা এই নীল চাষটা করতেছে। এই নীল চাষের সুবিধা হচ্ছে যে এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং এটা পরিবেশ বান্ধব। নীল উৎপাদন বাণিজ্যিকভাবে আরও বাড়াতে চাষিদের সহযোগিতার কথা জানালেন রংপুর জেলা কৃষি কর্মকর্তা। তো কৃষি বিভাগ বিভিন্ন পর্যায়ে খোঁজখবর রাখছে কৃষকদেরকে এবং প্রয়োজনীয় পরামর্শও প্রদান করে যাচ্ছেন। আমরা যদি এই নীল চাষকে একটু বাড়াতে পারি তো সেক্ষেত্রে তামাককে কিন্তু খুব সহজেই প্রতিস্থাপন করা যায়। জৈব সার ও জ্বালানির প্রয়োজনে 8 বছর আগে বাড়ির পাশে উঁচু ভিটা ও পতিত জায়গায় শুরু হয় নীল চাষ। ক্রমেই কৃষকদের অর্থনৈতিক ফসল হিসেবে এই চাষ বাড়ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হয়ে 3 বছর কারাভোগ করা মিনুকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে পলাতক আসামি কুলসুম আক্তারকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ। টাকা ও খাদ্য সামগ্রীর প্রলোভন দেখিয়ে বাস্তুহীন মিনুকে সাজা খাটতে রাজি করান কুলসুম, জানিয়েছেন আইনজীবী। 2006 সালে চট্টগ্রামের রহমতগঞ্জে গার্মেন্টস কর্মী কোহিনুর আক্তারকে গলা টিপে হত্যা করেন প্রতিবেশী কুলসুম। বিচার চলাকালীন সময় জামিনে বেরিয়ে আসেন তিনি। 2017 সালে কুলসুমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরের বছর মিনু নামের এক হতদরিদ্র নারীকে টাকা ও খাদ্য সামগ্রী দেওয়ার প্রলোভন দেখালে তিনি কুলসুমের বদলে আসামি হিসেবে আত্মসমর্পণ করেন। 2019 সালে আসামি কুলসুম হাইকোর্টে আপিল করে জামিন চান। গত মার্চে বদলি সাজা খাটার বিষয়টি কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায় মিনু। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসলে বিচারিক আদালত নথি পাঠায় হাইকোর্টে। সোমবার দুপুরে শুনানি শেষে মিনুকে মুক্তির নির্দেশ দেয় উচ্চ আদালত। মিনুকে ইমিডিয়েট রিলিজ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। 2 প্রকৃত যিনি আসামি, যিনি কনভিক্ট কুলসুমা আক্তার কুলসুমি, তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। মূল আসামি কুলসুমের বদলে মিনুকে কারাগারে পাঠানোর ব্যাখ্যা দিতে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর স্পেশাল পিপি এম এ নাসের সহ 3 আইনজীবী ও আদালতের এক ক্লার্ককে 28 জুন হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। ক্রিমিনাল আপিলটি কিভাবে দায়ের করা হলো? একজন অ্যাডভোকেট এখানে দায়ের করেছে,
দেখা যায় ওই অ্যাডভোকেটকে আবার চট্টগ্রামের আরও একজন স্পেশাল পিপি তিনি আবার ফাইলটি পাঠিয়েছেন, মাঝখানে আরও কয়েকজন তদবিরকারক জড়িত। এই সকল বিষয়গুলিও খতিয়ে দেখার জন্য মহামান্য আদালত আজকে আদেশ দিয়েছেন। আসামি শনাক্তকরণে ভুল ও অনিয়মের কারণে গত 1 বছরে দেশের নিরপরাধ ব্যক্তির কারাভোগের 26টি ঘটনা ঘটেছে, আদালতকে জানিয়েছেন আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা নিশ্চিতে জনপ্রতি সরকারের খরচ ৩,০০০ টাকা। সংসদকে সোমবার একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও জানান, টিকার কার্যক্রম চলমান রাখতে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। আগামীতে টিকার কোনো ঘাটতি হবে না। সোমবারের অধিবেশনে পাশ হয়েছে চলতি অর্থ বছরের প্রায় ১৪,০০০ কোটি টাকার সম্পূরক বাজেট। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ঘিরে সংসদে বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা অভিযোগ করেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ সময় তারা এই মন্ত্রণালয় ঢেলে সাজানোরও দাবি জানান। বেশিরভাগ অর্থই অপচয় হচ্ছে বলে অভিযোগ আসছে। কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। হাসপাতালে সরঞ্জাম দিবেন, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, কিচ্ছু নাই, এগুলো বেকার নষ্ট হবে। লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে হাসপাতাল আমাদের এই স্বাস্থ্য খাতে, কিন্তু তার কোনো সেবা তো আমরা পাচ্ছি না। গত 1-1.5 বছরে মাত্র 5টি জেলায় নতুন করে আইসিইউ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সংসদে পাল্টা দাবি করেন, তার মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে বলেই দেশে এই মহামারীতে মৃত্যুর হার কম। করোনা এমন একটি ভাইরাস, এই ভাইরাস সম্বন্ধে কেউ জানা ছিল না পৃথিবীতে। এর কি ব্যবস্থা, কিভাবে সংক্রামিত হয়, কারো জানা ছিল না। বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। তিনি আরও জানান, ভারতের সেরাম সময়মতো করোনার টিকা সরবরাহ না করায় ঘাটতি দেখা দিয়েছে। তবে সংকট নিরসনে চীন ও রাশিয়ার থেকে টিকা কেনার চুক্তি হয়েছে। চীনের উপহারে 6 লাখ টিকা আগামী সপ্তাহেই দেশে পৌঁছবে। আনুমানিক হিসাব হলো প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন প্রায় 3,000 টাকা লাগবে প্রতিটা মানুষের জন্য। ভ্যাকসিনের যদি বর্তমানে এই দাম থাকে। পাশের জন্য সংসদের নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2021 তোলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, অর্থ পাচার বন্ধে সরকারও আন্তরিক, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন, নামগুলো যদি আমাদের দেন মেহরবানি করে। এটা তো আপনারা সংসদে আছেন, শুধু আমরা আমার মতো আপনাদের দায়িত্ব আছে। সেই কাজটি যদি আমরা করেন তাহলে আমাদের সহজ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আলোচনা শেষে ছাঁটাই প্রস্তাব নাকচ হয় এবং কণ্ঠভোটে পাশ হয় চলতি 2020-21 অর্থ বছরের জন্য 13,987 কোটি 27 লাখ 32 হাজার টাকার সম্পূরক বাজেট। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদক চুক্তি না থাকায় অনেক দেশ প্রয়োজনীয় তথ্য দিচ্ছে না বলে জানিয়েছেন দুদক সচিব। সংসদে অর্থ পাচার বিষয়ে আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছে দুদক। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে বিদেশে পাচার হচ্ছে 1 লাখ কোটি টাকা। অভিযোগ আছে আমদানি রপ্তানির আড়ালে পাচার হচ্ছে এই টাকা। এরই সূত্র ধরে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ টানেন। টাকা দেশে ফিরিয়ে আনতে কানাডা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় দুদকের কার্যালয় করার দাবিও জানান সংসদ সদস্যরা। গত 10 বছরে প্রায় 8.5 থেকে 9 লক্ষ কোটি টাকা বিদেশে চলে গেছে। যে যেভাবে পারছে লুটপাট করছে, চলে যাচ্ছে টাকা বিদেশে, তাদের কি শাস্তি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যায় না। টাকা সব বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এই টাকা ফেরত আনেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচারের অপরাধে অনেকে জেল খাটছেন। পাচারকারীদের তালিকা সরকারকে দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদি আপনারা জানেন এরা বিদেশে টাকা পাচার করে, নামগুলো আমাদের দেন। এরপর দুদক কার্যালয়ে সংস্থার সচিব জানান, অর্থ পাচারকারীদের একটি তালিকা আদালতে দেয়া হয়েছে, সেই জন্য এখন নাম প্রকাশ করা যাচ্ছে না। এছাড়া বিদেশে পাচার অর্থের তথ্য পাওয়াও সহজ নয় বলে জানান তিনি। এগ্রিমেন্টের একটা বাধ্যবাধকতা আছে, এমইউর বাধ্যবাধকতা। আমরা সহযোগিতা অনেকের কাছে চাইছি, ফিডব্যাক পাই না। অনেক দেশ থেকেই আমরা পাওয়া যায়, কারণ ওই দেশের ইন্টারেস্ট। গত বছর নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী A.K. আব্দুল মোমেন এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে কানাডায় টাকা পাচারের সত্যতা পাওয়ার কথা জানান। তবে আনুষ্ঠানিকভাবে সে তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ সরকার তাদের প্রোটেকশন দেয় নাই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভারতে কমছে করোনায় শনাক্ত ও মৃতের হার। গত এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার কমেছে 33%, মৃতের হার কমেছে 21%। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 2115 জনের, নতুন শনাক্ত 87,000-এর বেশি। এদিকে একদিনে বিশ্বে করোনায় মারা গেছে 7,885 জন, শনাক্তের সংখ্যা 3 লাখ। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 37,51,000 এবং আক্রান্তের সংখ্যা 17,43,00,000 ছাড়ালো। প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ব্রাজিলে একদিনে 1100 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে সংক্রমণ বাড়ায় বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে। এদিকে সোমবার ব্রিটিশ সরকার 25 থেকে 29 বছর বয়সী নাগরিকদের করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ভারতে 21শে জুন থেকে 18 বছর বয়সীদের জন্য রাজ্যগুলোকে বিনামূল্যে করোনার টিকা দেবে কেন্দ্র সরকার। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রাজ্য থেকে টিকাদানের নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতে করোনার টিকা কার্যক্রম শুরু হয় 16 জানুয়ারি। পুরো প্রক্রিয়াটি ছিল কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে। পরে 1 মে থেকে এর 25% দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারকে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে আবারও দায়িত্ব কেন্দ্রের অধীনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে 1 মের আগের ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজ্য সরকারের কাছে টিকাকরণের যে 25% কাজ ছিল সে দায়িত্ব ভারত সরকার পালন করবে। সেজন্য 2 সপ্তাহ সময় লাগবে। সে পর্যন্ত কেন্দ্র রাজ্য সরকার একই সঙ্গে কাজ করবে। সেই সঙ্গে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 21 জুন থেকে 18 বছরের বেশি বয়সী সব নাগরিকের জন্য রাজ্যগুলোকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মোদী। উৎপাদনকারীদের কাছ থেকে 75% টিকা ভারত সরকার কিনে নেবে, আর তা রাজ্য সরকারকে দেয়া হবে। ফলে কোনো রাজ্য সরকারকে টিকা কিনতে হবে না। 130 কোটির বেশি জনসংখ্যার দেশ ভারতে এই পর্যন্ত টিকা পেয়েছেন 23 কোটির বেশি মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 20 বছরের গবেষণা শেষে আলঝেইমার বা স্মৃতিভ্রংশের রোগের চিকিৎসায় নতুন ওষুধ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। সোমবার মার্কিন কোম্পানি বায়োজিনের তৈরি করা এডুমেনুক্যাব নামের ওষুধটির অনুমোদন দেওয়া হয়। FDA জানায় এডুমেনুক্যাব মানুষের মস্তিষ্কে আলঝেইমার সৃষ্টিকারী প্রোটিন কমাতে সক্ষম বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। মানবদেহে এই ওষুধের 3 দফা পরীক্ষা চালানো হবে, তবে ওষুধের কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। আলঝেইমার রোগে কাজ না করায় 2019 সালের মার্চে একবার এই ওষুধের ট্রায়াল স্থগিত করে FDA। এছাড়া ওষুধটি রোগ প্রতিরোধ না করে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করায় সমালোচনা করেন চিকিৎসা বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার ওষুধটি যুক্তরাজ্যেও ব্যবহার করার অনুমতি মিলবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 51 জনে, আহত কমপক্ষে 100 জন। ট্রেনের ধ্বংসস্তূপের নিচে বহু যাত্রী আটকা আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সোমবার রাত 3:30টার দিকে করাচি থেকে সারগোদা যাচ্ছিল মিল্লাত এক্সপ্রেস ট্রেন। সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি গিয়ে পড়ে আরেকটি ট্র্যাকে। ঠিক ওই সময় রাউলপিন্ডি থেকে ওই ট্র্যাকের উপর দিয়ে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা দেয় মিল্লাত এক্সপ্রেসের লাইনচ্যুত বগিতে। পাঞ্জাবে যে ট্রেনটি যাচ্ছিল সেটি লাইনচ্যুত হয়। পরে স্যার সৈয়দ ট্রেনটি এসে ধাক্কা দেয়। ট্রাকের উপর লাইনচ্যুতর কারণে পরে থাকা বগিগুলো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বগিগুলো দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটে হতাহতের ঘটনা। তবে মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি কিভাবে লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি। ট্রেন দুটিতে ছিলেন 1100 যাত্রী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। জরুরি অবস্থা জারি করা হয় ঘটকি, ধারকি ও আশেপাশের হাসপাতালে। ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়ে রেল নিরাপত্তায় গাফলতি থাকলে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিককালে পাকিস্তানে বেড়েই চলেছে ট্রেন দুর্ঘটনা।
রেল বিভাগের তথ্য অনুযায়ী 2012 থেকে 2017 সালের মধ্যে 757টি রেল দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতি বছর গড়ে দুর্ঘটনা 125টি, আর 6 বছরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় নিহত 1.5 শতাধিক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির ভেনিসে চালু হচ্ছে নতুন ধরনের ফ্লাইং বোট। আশা করা হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ফ্লাইং বোটে অনেক কম খরচে এবং কম সময়ে নৌপথে ভ্রমণ করতে পারবে। আগামী বছর এটি চালু হতে পারে বলে জানিয়েছে সুইডেন ভিত্তিক কোম্পানি ক্যান্ডেলা 7। ভেনিসের এই লেকগুলো তৈরি করা হয়েছে নৌপথে যোগাযোগের জন্য। 19 শতকের দিকে দেশটিতে চলত শুধু হাইড্রোফয়েল চালিত নৌকা, তবে এবার এসব লেকে আগের হাইড্রোফয়েলের নৌকা নয়, চলবে বিদ্যুৎ চালিত ফ্লাইং বোট। সুইডেন ভিত্তিক কোম্পানি ক্যান্ডেলা 7 তৈরি করেছে এসব নৌকা। এতে ব্যবহৃত বৈদ্যুতিক হাইড্রোফয়েলগুলো অনেকটা পাখা হিসেবে কাজ করবে। এটি নৌযানটিকে বাতাসে ভাসিয়ে দেবে এবং পানির ঘর্ষণ থেকে রক্ষা করবে, ফলে ব্যাটারির পাওয়ারে আসবে দীর্ঘস্থায়িত্ব। এই ফ্লাইং বোটের সুবিধা হলো এটি অনেক সস্তা, বলতে গেলে বিদ্যুতের ব্যবহারের কারণে একেবারে বিনামূল্যে পুরো দিন ভ্রমণ করা যায়। ড্রোন এবং স্মার্টফোনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইং বোট সাগরেও চালানো যাবে। ভ্রমণকারীরা যাতে ব্যাটারি, সঙ্গীত ও আলোকসজ্জা নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য একটি মোবাইল ফোন অ্যাপস তৈরি করেছে ক্যান্ডেলা 7। জাহাজের পাখার মতো অংশগুলো সেন্সর ঢেউয়ের তরঙ্গ শনাক্ত করতে পারে, যার ফলে যাত্রার সেই অনুযায়ী প্রতি সেকেন্ডে 100 বার গতির ধরন পরিবর্তন করতে পারে। 2022 সালে ক্যান্ডেলা 30 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন P30 নামে তাদের এই ফ্লাইং বোট চালু করবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও সুনীল ছেত্রীর কাছে পরাস্ত বাংলাদেশ। 78 মিনিট পর্যন্ত আটকে রেখেও ভারতের কাছে 2-0 গোলে হারের হতাশা লাল সবুজের। 13 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের নায়ক ছেত্রী। জামালদের পরাজয়ে বল দখল কিংবা সুযোগ তৈরিতে ঘাটতি ছিল স্পষ্ট। বিপরীতে এই জয়ে এশিয়ান কাপের পথে এগিয়ে গেছে ভারত। বিশ্বকাপ এবং এশিয়া কাপ সঙ্গী সল্টলেকের স্মৃতি, আফগানিস্তান ম্যাচের অনুপ্রেরণা। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নেমেছিল বাংলাদেশ। কিছুক্ষণ আগে বলেছেন যে তার শুরুর কয়েক মিনিট মাঝমাঠে আধিপত্য ছিল, কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায় লাল সবুজ। ব্লু টাইগার্সের বিল্ড আপ ফুটবলে ছন্নছাড়া মধ্যমাঠ, তবে মানভীর, ভিপিন আর ছেত্রীর আক্রমণ ভালোভাবেই সামলেছেন তপু তারিকরা। 35 মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়েছেন ডিফেন্ডার রিয়াদুল রাফি। গোল শূন্য প্রথমার্ধে বাংলাদেশের স্বস্তি, আক্ষেপ ভারতের। বিরতির পর জামালের ফ্রি কিকে সুযোগ তৈরি হয়েছিল, তবে বলের নিচে থেকেও হেড নিতে ব্যর্থ আগের ম্যাচের নায়ক তপু। গোলের দেখা না পেয়ে ভারতও তখন মরিয়া। মনোযোগ হারিয়ে অবশেষে ভুল করেই বসে রক্ষণ। সুনীল ছেত্রীকে আনমার্কড রাখার খেসারত দিতে হয় 79 মিনিটে। এক্ষেত্রে রহমত তপুর বোঝাপড়ায় ঘাটতি স্পষ্ট। গোল হজমে আত্মবিশ্বাস হারিয়ে স্বাভাবিক খেলাই ভুলে বসেন জামালরা। সুযোগে যোগ করা সময় জোড়া পূর্ণ করেন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে 74তম গোলটি করে কোনো রকম উচ্ছ্বাসও করেননি ভারতের গোল মেশিন। এই হারে এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগ প্রায় হাতছাড়া বাংলাদেশের। 15 জুন শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে সফরের টি-20 সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। মূলত টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার অবসাদ থেকে মুক্তি পেতে এই আবেদন। তবে সফরের টেস্ট ও ওয়ানডে খেলবেন মুশফিক। তার ছুটি চাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। অবশ্য এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিবি। নিউজিল্যান্ড সফরে টি-20 না খেলা তামিমও একই পথে হাঁটতে পারেন। করোনাকালে ব্যস্ত সূচিতে সিনিয়রদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর বার্তা দিয়ে রেখেছে বিসিবি। জিম্বাবুয়ে সফরে একটি টেস্টের সাথে 3টি ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। সূচি চূড়ান্ত না হলেও টেস্ট দিয়ে মিশন শুরুর কথা 7 জুলাই। করোনা বিরতির পর আন্তর্জাতিক ম্যাচের পারফরমেন্স ও ভবিষ্যৎ ভাবনায় করা হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সেখানে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সৌম্য, মিঠুন ও এবাদতের। মাহেদী ও শরীফুল পেতে পারেন সুখবর। অন্যদিকে 3 বছর পর দলে ফিরে সাদা ও লাল বলের চুক্তিতে ঢুকতে যাচ্ছেন তাসকিন। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে ছিলেন। লিটন একাদশ থেকে ছিটকে যাওয়ার পরেও ম্যাচ পাননি সৌম্য। স্ট্যান্ড বাই থেকে এনে খেলানো হয়েছে নাইমকে।
বোঝাই যাচ্ছে পরিকল্পনার বাইরে চলে গেছেন এ বাঁহাতি। গেল 1 বছর ব্যাট হাতে ভালো কিছুই করতে পারেননি। 1 টেস্টে 13, 6 ওয়ানডেতে 60 আর 3 টি-20তে করেছেন 66 রান। তাতে বিসিবির চুক্তির তালিকা থেকে নাম কাটা পড়তে যাচ্ছে সৌম্যের। মিঠুন এবাদতে না থাকার সম্ভাবনা জোরালো। পারফরমেন্সের সাথে ভবিষ্যতের কথাও ভাবতে হচ্ছে বিসিবিকে। সেই বিবেচনায় নতুনদের মধ্যে শরীফুল ও শেখ মাহাদি সুখবর পেতে পারেন। 3 বছর পর জাতীয় দলে ফিরে সেরা তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। 3 ফরম্যাটের জন্য ফিটনেস ও স্কিলে উন্নতি করেছেন যথেষ্ট। তাতে নতুন করে চুক্তিতে ফেরা নিশ্চিত। যেই পিরিয়ড অফ টাইমটা আমাদের খেলা ছিল শ্রীলঙ্কা লাস্ট পর্যন্ত কে কেমন করেছেন, শুধু পারফরমেন্স তো না, আমরা ভবিষ্যতের চিন্তা করি যখন করি যে কাকে কে বেশি খেলতে পারবেন, কাকে কাছে হয়তো আমরা নেক্সট 1 বছর বেশি সার্ভিস আশা করব। তো সব কিছু মিলেই আসলে করা হয়েছে। টেস্টে মাহমুদুল্লাহকে বাতিলের খাতায় রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বিসিবি। ফিরতে পারেন লাল বলের চুক্তিতেও। বোর্ড সভায় সিদ্ধান্ত আসবে বেতন বাড়ানোর বিষয়েও। করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে কথা উঠছে বারবার। নির্বাচকরাও ক্রিকেটারদের স্বাধীনতা দিচ্ছেন। বিসিবি, নির্বাচক ও ক্রিকেটার 3 পক্ষের আলোচনাতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। এটা আসলে কম্বাইন্ড চিন্তা ভাবনা হওয়া উচিত, সবাই একসাথে। এটা আসলে কারো যে না আমি এই টুরে ওকে খেলাবো না, এরকম না, এরকম হচ্ছেও না। আমার মনে হয় যে যদি এরকম কিছু হয়, ক্রিকেটার্স, বোর্ড, সিলেক্টর সবাই মিলে এটা হবে এবং সেটাই হওয়া উচিত ভবিষ্যতে। প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের স্বাভাবিক পারফরমেন্সে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আহামরি পারফরমেন্স না থাকলেও নির্বাচকদের চোখে পড়েছে নতুনদের কিছু ইনিংস। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রীতিমতো গরু উৎসব করেই ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল জার্মানি। প্রীতি ম্যাচে লাটভিয়াকে 7-1 গোলে বিধ্বস্ত করেছে ওয়াকিম লোয়ের দল। ডুসেলডর্ফে শুরু থেকেই আক্রমণাত্মক জার্মানি জালের দেখা পেতেও সময় লাগেনি। 19 মিনিটে জার্মানদের এগিয়ে নেন রবিন গজেন্স। এর 2 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মুলার, জেনাব্রিও সক্রেশিটে নাম তুললে 5-0 ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও জার্মানদের পাওয়ার ফুটবলের কাছে পাত্তা পায়নি লাটভিয়া। গোল করেছেন টিমো ওয়ের্নার ও লেরয় সানে। 75 মিনিটে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করে লাটভিয়া। কঠিন জয় ফ্রেঞ্চ ওপেনের শেষ 8-এ নোভাক জকোভিচ প্রথম 2 সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সার্বিয়ান সুপারস্টার। রোলাগারোয় জকোর কঠিন পরীক্ষা নেন র্যাঙ্কিংয়ে 76 নম্বরে থাকা মুসেত্তি। প্রথম 2 সেট জিতে নেন 7-6, 7-6 গেমে। পরের 2 সেটে অবশ্য পাত্তাই পাননি প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামে খেলা এই ইটালিয়ান। পঞ্চম সেটে জকোভিচ 4-0-তে এগিয়ে যাওয়ার পর পেটের ব্যথায় সরে দাঁড়ান মুসেত্তি। সেমিফাইনালে ওঠা লড়াইয়ে 5ম বাছাই বেরেত্তিনির মুখোমুখি হবেন জকোভিচ। এদিকে সহজ জয় শেষ 16র বাধা টপকেছেন রাফায়েল নাদাল। ইয়ানিক সিনারকে সরাসরি সেটে হারিয়েছেন রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন। আসরে এখনো কোনো সেট হারেনি নাদাল। প্যারিসে এ নিয়ে টানা 35 সেট জিতলেন স্প্যানিশ সুপারস্টার। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।